প্রিয় দর্শক, আজকের কথাটা ভীষণ সোজা সাপটা। সেটা হচ্ছে বিরোধী রাজনীতির উপর হান্টার চালিয়ে পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আইন, আদালত সব কিছুকে ক্যাপচার করে কিংবা জনগণকে ভয় দেখিয়ে জনরায় কখনো নিজের বাক্সে ভরা যায় না। এই বিষয়টি কড়াই গণ্ডায় ভারতের জনতা প্রমাণ করে দিয়েছে। আর সেজন্যই ম্যাজিক ফিগার নিয়ে বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারছে না। আমি যদি বলতে চাই যে আমাদের দেশের প্রেক্ষাপট কি, এই যে ভারতের এই ভোটটা হয়ে গেল গতকালকে, যে রেজাল্ট আমরা দেখলাম, যেখানে 2019 সালে বিজেপি কিন্তু 303 আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ভোটে বিজয়ী হয়েছিল। কাউরি জোটে যেতে হয়নি, তাদের সাথে কাউরি কোয়ালিশন করতে হয়নি। বাট 10 বছরের ব্যবধানে যে কোনো সরকারের তো জনপ্রিয়তা বাড়ে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিজেপি নিরঙ্কুশ সরকার গঠন করতে পারল না? নানান ধরনের প্রশ্ন আছে এবং আমাদের সেই জায়গাতে ভারতের এই ভোটটি কি বার্তা দিয়ে গেল, সেই জায়গাগুলো নিয়ে আমরা জানতে চাইবো। তার আমাদের দেশের রাজনীতি, গণতন্ত্র সব নিয়ে তো কথা প্রসঙ্গ উঠে আসবেই। আমি সোমা ইসলাম আছি আপনাদের সঙ্গে। বিষয় কি বার্তা দিল ভারত, সঙ্গে আছেন জয়নুল আবদিন ফারুক, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সঙ্গে আছেন এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই জয়নুল আবদিন ফারুক আপনাকে দিয়ে। আশা করছি আপনি ভালো আছেন, কিন্তু যেটা জানতে চাই, কি দেখালো ভারত, কি দেখলেন ভারতের নির্বাচন থেকে, কি জানলেন, কি বুঝলেন, কি শিখলেন? একটাই দেখলাম সোমা, আপনাকে অনেক দূর থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো। বাংলাদেশের জনগণকেও সালাম জানাই আপনার মাধ্যমে। চিকিৎসার জন্য একটু বাইরে আছি। একটা জিনিসে রাজনৈতিক কর্মী হিসাবে শিখলাম, দেখলাম, গত কয়েকদিন ভারতের নির্বাচন দেখলাম, বুথ ফেরত আপনাদের সাংবাদিকদের মূল্যায়নও দেখলাম, আর শেষ গতকালকে এখানে বসে লন্ডনের রেজাল্টও দেখলাম। অত্যাচার আর অবিচারের এবং সরকার চালানোর ব্যর্থতার ফলাফলই প্রমাণ করে মোদির যে অবস্থা হয়েছে। বাংলাদেশের জনগণও এটাই মনে করে যে বাংলাদেশেও যদি এরকম একটা ভোটের ব্যবস্থা করা হতো, আমার মনে হয় আজকে যিনি ক্ষমতায় আছেন, যে দল ক্ষমতা আছে, তাদের আরো চরম পরাজয় হতো। তাই আমার মনে করে দিতে চাই মান্নান ভাইকে, আমার অত্যন্ত পুরাতন মানুষ, যে বাংলাদেশে যে ক্ষমতায় যারা জোর করে বসে আছে, কিছু লোক দিয়ে, কিছু সংখ্যক প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যবহার করে, যেমন বেনজির, যেমন আজিজ, শেখকে ব্যবহার করে যারা বাংলাদেশের মসনদে আছেন, তারাই বুঝতে পারেন যে জনগণ কি দেখাতে পারে। তবে একটা জিনিস, ভারত নিজের দেশে গণতন্ত্র থাকুক, নিজের দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হোক, পার্শ্ববর্তী বন্ধু দেশে কি নির্বাচন হলো, কোন নির্বাচন হবে, কিভাবে তাকে সমর্থন দেওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা নজরে রাখেন না। রাখেন পরের দেশে গণতন্ত্র থাকুক আর না থাকুক, আমার দেশে থাকুক। পরের দেশকে ব্যবহার করার জন্য গণতন্ত্রবিহীন একটা সরকার ভারতের প্রয়োজন আছে বলে তার প্রমাণিত 7 জানুয়ারি নির্বাচন। সোমা, যে আপনি একটা জায়গায় বললেন বাংলাদেশে যদি এমন একটা ভোটের ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু সুষ্ঠু ভোট হতো, আপনি বললেন ভারতের মতো। কিন্তু ভারতের যে একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা, এটা কে করে দিল? করেতে দিল জনগণ, আর করলে হচ্ছে সব বিরোধী পক্ষ। তাহলে এখানে কে করে দিবে এই সুষ্ঠু ভোটের ব্যবস্থা? আপনারাই যদি ভোট বর্জন করেন, আপনি প্রশ্ন তুলতে পারেন, পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা সবই কর্তৃত্ববাদ সরকারের অধীনে থাকে। এই অভিযোগ তো ভারতের বিরোধী পক্ষরও ছিল, একই অভিযোগ ছিল, তারা তো মাঠ ছেড়ে যায়নি। হ্যাঁ সোমা, আপনি একজন সিনিয়র সাংবাদিক, জি, আমি একজন রাজনৈতিক কর্মী দীর্ঘদিনের। একটা জিনিস আমি বুঝাতে চেষ্টা করছি আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের সমর্থকদেরকে, যে বাংলাদেশের রাজনীতিতে আমরা কেন নির্বাচনে গেলাম না। জনগণ তো প্রমাণ করে দিল তারেক রহমানের নির্বাচনে না যাওয়াটা 3 থেকে 4% ভোট 7 জানুয়ারি নির্বাচনে যায় নাই। সেখানে আমি বলতে চাই বাংলাদেশের রাজনীতির সাথে ভারতের রাজনীতি যে তুলনাটুকু আমি করেছি, এই জন্য মনে পড়ে 2018 সালের 2014 সালের নির্বাচনে এরশাদকে সেই
হাসপাতাল থেকে এনে বিনা দস্তখতে এমপি করার ব্যবস্থা পার্শ্ববর্তী একটা দেশের সে পররাষ্ট্র সচিব করেছিলেন। 2018 সালে নির্বাচনে জনগণ যে অংশগ্রহণ করে নাই, তার পরপরও বন্ধু দেশ ভারত, রাশিয়া যে আচরণটুকু বাংলাদেশের জনগণকে প্রতি করেছে, নিষ্ঠুর আচরণ, যে দেশে নির্বাচন হয় না, যে দেশে কোনো ভোটার ভোট কেন্দ্রে যায় না, সেই দেশে নির্বাচনের পরেই কেন তাদেরকে স্বাগত জানানো হলো? এই জন্য আমি এই জিনিসটা বোঝাতে চেয়েছি, ভারতে গণতন্ত্র থাকুক, বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই তার প্রয়োজনীয়তা ভারতের বন্ধু দেশ দেখে না। ভারতের গণতন্ত্রটাকে তো অংশগ্রহণমূলক গণতন্ত্র সব দল মিলেই করেছে, একা শাসক দল শুধু করেনি, বিরোধী পক্ষ এখানে বড় ভূমিকা রেখেছে, জনগণের একটা ভূমিকা আছে। কিন্তু আপনারা গণতন্ত্রটাকে সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র সরকারি দলের উপরে দায়িত্ব কেন দিয়ে দেন? আমার কিন্তু এটা একটা প্রশ্ন, আমি রাখছি। সেই ভূমিকা পালন করার মতো সাহস শক্তি আমাদের ছিল, কিন্তু আব্দুল মান্নান সাহেবেরা সেটা করতে দেয় না। মান্নান ভাই বলুক, তারপর উত্তর দেব। জি জি, জনাব এম এ মান্নান, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে আছেন। হ্যাঁ আছি, শুনতে পাচ্ছেন বোধ আশা করি। ধন্যবাদ আপনাকে এবং জনাব আব্দুল ফারুককে। উনি অনেক দূর দেশে আছেন বোধ, চিকিৎসার জন্য তার সুস্বাস্থ্য কামনা করি। আমি দেশের অভ্যন্তরে দূর সমাজে আছি, গ্রামে, হাওর পাড়ে, সুনামগঞ্জে। আমার এখানে এইমাত্র ভোট শেষ হলো, চিৎকার হচ্ছে ঘরের বাইরে উপজেলা। কি উচ্ছ্বাস, কি আনন্দ! এই যারা ফারুক ভাই সহ অন্য যারা নানা ধরনের এলিগেশন করেন, অনুরোধ করি যান না গ্রামে, ছাগলনাইয়া যান না, ফেনী যান না, আরও অভ্যন্তরে যান। ঢাকায় শুধু বঙ্গবন্ধু এভিনিউ আর কাকরাইলের মোড়ে ঘোরাফেরা করেন, সেমিনার করেন। শুনেন ফারুক ভাই, এই যে ভারতের কথা বললেন, যে সভা বললেন, কত ধরনের এলিগেশন আমি তো খুব ক্লোজলি ফলো করেছি। এমন কোনো বিষয় নয় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বলে নাই, কিন্তু ভোট বর্জনের তারা উচ্চারণ করে নাই। এবং এই জন্যই এই চর্চার ক্ষেত্রে আমার দুঃখ, বিএনপির মতো একটা দল 3-4 বার ক্ষমতায় এসেছিল, তারা তাদের দায়িত্ব দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি, তারা দায়িত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বুঝলাম না কোন কৌশলে, আমার জ্ঞান তাদের চেয়ে বেশি নয়, তারা অনেক জ্ঞানী, কিন্তু আই কান্ট এগ্রি উইথ দেম। এইটা হয় না পৃথিবীর ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে কোনো দেশে। মিস্টার ফারুক ক্যানট শো মি কন্টিনিউয়াসলি অন অফ, একবার বর্জন একবার গ্রহণ, একবার বর্জন একবার গ্রহণ। এইভাবে এই চর্চায় দ্বারা আপনি গণতন্ত্র অর্জন করতে পারবেন না। যদি দুষ্ত্রুটি কিছু করে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ যেটা আপনি বলছেন এলিগেশন, এইটাকে শুধরাবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে চর্চা, কন্টিনিউয়াস চর্চা না হলে গণতন্ত্র আসবে না। বাংলাদেশ আওয়ামী লীগ একা করে যাচ্ছে, দুঃখ হলো এইটাই। জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আছে, এটা আমি জনগণের মাঝে থেকে বলতে পারি। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ঠিকই আছে। কিন্তু মান্নান সাহেব আমি একটু থামাই, যেখানে জয়নাল আবদিন ফারুক কিন্তু বলছেন যে ভোটে ওনারা যেতে চান, আর ভারত তো একটা এত বড় দেশ, সেখানে তো সবকিছু ক্যাপচার করা সম্ভব না, কারণ ওদের গণতন্ত্র আপনারা আমার চেয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। হ্যাঁ, এত শক্তিশালী, সেটাই তো দেখালো এবার ভারত। কিন্তু কথা হচ্ছে বিএনপিও ভোটে যেতে চায়, কিন্তু ভোটটা যদি আপনারা বেনজির সাহেবকে দিয়ে করে ফেলেন, তাহলে সে ভোটে কি করে যাবে? দেশটা তো আমাদের ছোট। এটাই তো উনি বলছেন জয়নুল আবদিন ফারুক সাহেব। বেনজির তো বিশাল আমলাতন্ত্রের একজন কর্তা বলতে পারেন, বা কর্মী যাই বলুন, হাজার হাজার লোক কাজ করে। আর বেনজিরের বিরুদ্ধে যদি অন্য হাজারো এলিগেশন থাকতে পারে, সম্প্রতি আপনার জানেন যে সোচ্চার সরব, সেখানে টাকা পয়সা, আর্থিক ইত্যাদি ইত্যাদি, কোনো গণতন্ত্রের প্রতি আঘাত বা এই ধরনের কোনো বড় এলিগেশন না, কিন্তু বেনজির সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই অভিযোগটা সবচেয়ে বেশি জোরে সোরে উঠে, যে বেনজির সাহেব কিন্তু চেয়ারটাকে কিন্তু বিরোধী রাজনীতিকে একদম ভ্যানিশ করবার জন্য, বিরাজনীতি করবার জন্য ওনার কিন্তু ভূমিকা ছিল অনেক বড়। সেটাকে কি আপনি অস্বীকার করবেন? বলেন। এটা স্বীকারের বিষয়, এটা এলিগেশন, এটা প্রমাণ সাপেক্ষ, এলিগেশন করতেই পারে। বিএনপি কেন, আপনি সিনিয়র সাংবাদিক সময় আপনিও করতে পারেন যদি আপনার জানা থাকে। ইট মাস্ট বি প্রুভড ইন দ্য ডিউ প্রসেস, এবং একমাত্র ডিউ প্রসেস হচ্ছে নির্বাচনে যাওয়া। মার্ক বঙ্গবন্ধু করেন নাই, বঙ্গবন্ধুকে হাতে পায়ে বেঁধে এলএফও দিয়ে সামরিক শাসকের পরে সামরিক শাসক তারা তাকে বাজার চেষ্টা পারে নাই। শেখ হাসিনাকে স্বৈরাচার 1, স্বৈরাচার 2 এবং হাফ স্বৈরাচার
নানাভাবে চেষ্টা করেছে শেখ হাসিনা হাত পা বাঁধতে পারেনি, কারণ জনগণ তার সঙ্গে আছে। জনগণ শেষ বিচারক। সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে কনভিক্ট হিসাবে, রুগী হিসাবে পালিয়ে বিভিন্ন বনে জঙ্গলে ঘুরিয়ে জি দেশান্তরে, এটা হবে না। জি, আমি এটা অন্য প্রশ্নে যাব, আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল প্রশ্নে যাব। তার আগে আমি একটু ছোট্ট করে আবার ভারতের প্রসঙ্গে যেতে চাই যে 10 বছর পর যখন আবারও তৃতীয় দফা মোদি ভোট করলেন, তখন কিন্তু বিজেপি আর এককভাবে মানে সরকার গঠন করতে পারলো না, তাকে কোয়ালিশন করতে হচ্ছে। কিন্তু আপনারা কিন্তু 3বারই পেরেছেন, অর্থাৎ কোয়ালিশনের দরকার হয়নি। কেন দরকার হয়নি? গণতন্ত্রটা কোথাও গিয়ে হারিয়ে গেছে সেই জন্য যে নিজেরাই ভোট করেছেন? কোয়ালিশনের দরকার হয়নি, কারণ জনগণ আমাদেরকে বিপুল ভোট, জনগণ বিশ্বাস করেছে যে আওয়ামী লীগ এই ছুতায় ওই ছুতায় তাদেরকে ফেলে যাচ্ছে না। তাদের জীবনের মূল সমস্যা যেগুলো তাত্ত্বিক সমস্যা নয়, ঢাকায় সেমিনারে আলোচিত সমস্যা নয়, বাস্তব সমস্যা, হাওর পারে, গ্রামাঞ্চলে, বিলে, জঙ্গলে জীবন মরণের সমস্যা, সেইগুলোকে আওয়ামী লীগ ভালো হোক মন্দ হোক ভালোভাবেই তারা মোকাবেলা করছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, এই কয়েকটা উদাহরণ বললাম। তাই জনগণ আছে বলে আমরা মানে জনগণ আপনাদের সঙ্গে আছে, সেই থাকাটা কি বিএনপি নাই বলে আপনাদের সঙ্গে আছে? ভোটে যদি বিএনপি চলে আসে তাহলে কি আপনাদের অবস্থা সেই মোদির মতো হয়ে যাবে যে কারোর সাথে কোয়ালিশন করতে হবে? হতে পারে, আসুক, এসে দেখুক, হতে পারে, আমি আই ডোন্ট ডিনাই। এবং এখন যে মোদি সাহেবের ইলেকশনের কথা যেটা বললেন, আমিও ওয়াচ করেছি আমার মতো করে। জনগণের শক্তি মাঠে নয় শুধু, এই যে আপনাদের প্ল্যাটফর্ম, যে গণমাধ্যমে আপনি একজন সিনিয়র ব্যক্তি, অথবা যে সিভিল কি একটা বলে না, যে ফেসবুক জাতীয়, হ্যাঁ, যে ফোরামগুলো, সামাজিক যোগাযোগ, হ্যাঁ সামাজিক, আমরা এখানে, উনারা তো একটাই তো প্র্যাকটিস করতে রাজি হন না। উনারা যদি জনগণকে সাথে নিয়ে, শুনেন মোদি সাহেবের অবস্থা কি হয়েছে, কোনো কোনো এলাকায় উনি জিরো হয়ে গেছে, কোনো কোনো এলাকায় নাই, কোনো কোনো যা বিশালভাবে আছে। যোগ মিলিয়ে এখনও তার এনডিএ গ্রুপ মেজরিটি আছে বলে তিনি সরকার গঠন করতে যাচ্ছেন। আমি তাকে স্বাগত জানাবো। গণতন্ত্রের শ্রেষ্ঠ ফল এটা। আগে হয়তো আরো বড় ফল ছিল, আরো বেশি মিষ্টি পাকা আম ছিল, এখন একটু কম পাকা আম, কিন্তু এখনো বৈধভাবে তিনি নির্বাচিত হয়েছেন। জি, জনাব এম এ মান্নান থাকুন আপনি আমাদের সঙ্গে। জি, জয়নাল আবদিন ফারুক। দেখুন, মান্নান সাহেব একজন বিজ্ঞ লোক, প্ল্যানিং মিনিস্টার ছিলেন, অত্যন্ত বিজ্ঞ লোক। আমি লেখাপড়ায় ওনাকে আমি শ্রদ্ধা জানাই, এবং উনি আওয়ামী লীগের মধ্যে একজন সৎ ব্যক্তিও। উনি প্ল্যানিং করে দেন, সে প্ল্যানিং অনুসারে বাংলাদেশের ওনাদের আমলে কাজ কারবার গুলো হয়েছে। তাহলে আপনি যে প্রশ্নটা মান্নান ভাইকে করলেন যে বাংলাদেশের জনগণের কাছে প্ল্যানিংটা কে দিবে, যে আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট দিতে দেব না, ভোট কেন্দ্র দখল করতে দেব না, 10টা গুন্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল করতে দিব না, মাস্তানি করতে দিব না, এই প্ল্যানটা কে করতে হবে? যিনি ক্ষমতায় থাকেন তারই প্ল্যানটা করতে হয়। যদি আজকে জয়নাল আবদিন ফারুক, মোদি কি সেই প্ল্যান করেছিল? করেনি তো। আমি বলতে দর্শক, আপনি সিনিয়র সাংবাদিক, আপনাকে আমার তর্ক করার সাহস নেই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, চ্যানেল আইয়ের শীর্ষক সমর্থক, আজকে আমাদের কথাটা শ্রোতা দর্শক দেখছেন, তাদেরকে বুঝাবার চেষ্টা করছি। এখানে মান্নান ভাইয়ের সাথে ঝগড়া করে টক শোতে ক্ষমতা পরিবর্তন করা যাবে না, কিন্তু ক্ষমতা পরিবর্তনের জন্য যে কথাগুলো বলবো সেটা জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি যে নরেন্দ্র মোদীর যে অবস্থা, সে অবস্থার কারণ কিছুটা হলো তার এই আমলের দুর্নীতি, স্বজনপ্রীতি, লাঠিপেটা। আর এই সরকার, মানে বর্তমান মান্নান ভাইদের সরকার যে কাজগুলো করছেন, সেই সরকার বিএনপিকে ভোটে নেওয়ার যোগ্যতা তাদের মধ্যে নাই। কারণ তারা বুঝে, যদি বিএনপি একটা ইলেকশনে যায়, সেখানে যদি মোদিদের মতো বৃহত্তর রাজ্যে কিছুটাও সৎ ইলেকশন হয়, নিরপেক্ষ ইলেকশন হয়, তাহলে আওয়ামী লীগ জোট তো দূরের কথা, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।
এটুকু তারা বুঝে। কিন্তু আপনাদের যে এত কনফিডেন্ট, আপনাদের এত কনফিডেন্ট জয়নুল আবেদিন ফারুক যে আপনাদেরকে ভোটে নেওয়ার যোগ্যতা আওয়ামী লীগের নাই, কিন্তু আপনাদের সেই যোগ্যতা আছে। কিন্তু আপনাদের যোগ্যতা আছে, আওয়ামী লীগ ভয়ে আপনাদেরকে নেয় না, কারণ আপনাদের যে কথা হচ্ছে যে আপনারা ভোটে আসলে আওয়ামী লীগ কিন্তু তার অস্তিত্ব হারাবে, জামানত হারাবে কোথাও কোথাও, আপনারা সেটা বলেন। 10টি আসন পাবে কিনা সেটাও বলেন। তাহলে এত যদি কনফিডেন্ট থাকে তাহলে আপনারা ভোটটাতে আসেন না কেন? জনতা তো আপনাদের সাথে আছে, জনতা আপনাদের সাথে আছে। আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আরে আমার ফারুক মরে গেছে, বলছে না শখ সব কিরে পার করিতে নিব আনায় আনায়, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা। আওয়ামী লীগ কানের সোনা দিয়ে দিবে, ক্ষমতা দিবে না। তাই বিএনপিকে তারা নিরপেক্ষ নির্বাচনে আনবে, সেটা তারা কোনোদিনও আনবে না। কারণ তাদের আজিজের মতো লোক, বেনজিরের মতো লোক, আরো কিছু লোক আছে যারা একটা কথা শুনতে পাচ্ছি, দেখেন পত্র পত্রিকা আমি দেখেছি জনগণের কথা, যে বাংলাদেশে ঢাকা শহরে 15 লক্ষ রিক্সা চালকের রিক্সা মানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিবে। আর আজকে দেখলাম এক পত্রিকায় জনগণ বলছে যে বাংলাদেশে বাইরের 26,000 কর্মকর্তা নাকি আওয়ামী লীগের এই শাসন আমলে কাজ করছে। এটা আমার কথা না, জনগণের কথা। সেখানে আমি বলতে চাই বিএনপি ক্ষমতা আসলে তাদের ভয় যে তারা এই দেশ থেকে চিরদিনের মতো রাজনীতিতে বিদায় নিতে হবে। সেখানে আমি মনে করি আমাদের সাহসও আছে। একটিবার একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে শুধু আচ্ছা দেখুন একটা উদাহরণ, জয়নুল আবেদিন ফারুক আমি আপনার কাছে প্রশ্ন রাখছি। জি 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 আপনি বারবার যে অ্যাপোলজি করছেন, একটিবার ভারতের কোন বিরোধী পক্ষ সরকারের কাছে একটা বারো অ্যাপোলজি করেনি ভালো ভোট দেন, ভালো ভোট দেন। তারা বলেছে আমরা ভোটের ময়দানে আছি, আমাদের সাথে জনগণ আছে। আর ভারত আর কইেন না, আমি বিরোধী পক্ষের কথা বলছি। ভারতের গণতন্ত্রের বিউটি কিন্তু জনগণ এবং বিরোধী পক্ষ, নট শাসক দল। আমি ভারত করছি না, ভারতের উদাহরণ দিচ্ছি। জয়নুল আবেদিন ফারুক একটু আমার কথা আরো ভালো বুঝে একটিবার আপনাকে বলতে চাই, বাংলাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে আওয়ামী লীগ যে শাসন শোষণ দুর্নীতি চালিয়ে যাচ্ছে, তাদের ভয় তারেক রহমান, তাদের ভয় বিএনপি, তাদের অন্য কিছু ভয় না। একবার অন্তত উদাহরণস্বরূপ এই ক্ষমতা থাকতে আগামী মাসে 3 দিনের নোটিশে একটা নির্বাচন, যে কোনো সংসদীয় এলাকায় একটা নির্বাচন দেখ, ফরিদপুরে দেন, গোপালগঞ্জে দেন, শরীয়তপুরে দেন, মাদারীপুরে দেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেখানে যদি ধানের শীষ প্রার্থী জয়লাভ না করতে পারে, রাজনীতি করবো না। জি আমি অবশ্যই, আপনি যে ওপেন কথাটি বললেন সেটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নেয় কিনা এম এ মান্নান সাহেব, আমি একটু দেখতে চাই, শুনতে চাই, আপনাকেও শোনাতে চাই, দর্শকরাও শুনুক। এবং প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা থাকেন, চলছে ভেরিফাইড ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি এই অনুষ্ঠান। জনাব এম এ মান্নান, জয়নুল আবেদিন ফারুক কিন্তু বলেছে সাহস যদি থাকে সবকিছু খোলস ছেড়ে লেবাস ফেলে জনতার কাতারে দাঁড়িয়ে একবার যে কোনো একটা আসনে উপনির্বাচন দেন না। দেখেন তত্ত্বাবধায়কের অধীনে, জি আবার তত্ত্বাবধায়ক উপনির্বাচন দেবে কোন জেনারেল নির্বাচন, মানে একটা টেস্ট কেস হিসাবে, টেস্ট হিসাবে। জি ওকে সবাই দেখেন, গণতন্ত্র যেমন অর্ধেক হয় না, ইমানেরও অর্ধেক হয় না, পূর্ণটার হতে হয়। এই যে 4টা নির্বাচন আমার সময়ে আমি যেখানে ছিলাম, 8, 14, 18, 24, 2টায় উনারা অংশ নিয়েছে, আবার 2টায় নেয় না। তার মানে উনার যে অবস্থান নেবে না, সেটা তো উনারা কনসিস্টেন্ট নন, সেখানে তারা দোদুল্যমান। তো দোদুল্যমান যদি হয়, তাদের যুক্তিসঙ্গত, তাদেরকে বিশ্বাস করার মতো কোনো কারণ বাংলাদেশের জনগণ নয়। যে দল অফ অন রাজনীতি করে তাকে জনগণ মানবে না। এইটা তো আর কি বলবো, বলতে বলতে বিরক্ত হয়ে গেলাম আজকে। না না এক্স্যাক্টলি, এই যে আমি দেখলাম, আমি পশ্চিমবাংলার রাজনীতি খুব ঘনিষ্ঠভাবে দেখি, আমার ব্যক্তিগত আগ্রহ আছে, আমি দেখেছি এমন আমাদের এখানে তো আমি জনাব ফারুককে ওর 100 ভাগের 1 ভাগও বলি নাই। তাদের যিনি নেতা যাকে ইনি বলছেন, তার সম্বন্ধে আমরা 100 ভাগের 1 ভাগও খিস্তি খেয়াল করি নাই, যেটা নরেন্দ্র মোদী সম্বন্ধে বর্তমান পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছেন, অথবা এইটা তো অচিন্তনীয় ব্যাপার।
এরপরেও না, কিন্তু জনাব মান্নান সাহেব আপনি বলছেন যে নরেন্দ্র মোদীকে নিয়ে সিএম অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা যা কিস্তি কেওর করেছে এটার মানে কোনো এক ভাগও আপনারা করেননি, কিন্তু এটা তো নিশ্চয়ই জানেন নরেন্দ্র মোদী একদম প্রকাশ্যে 3MC-র উপরে যে দমন পীড়ন করেছে ইডি সিবিআই, এবং আপনি নিশ্চয়ই জানেন আপনারা পলিটিশিয়ান সন্দেশখালিতে যা করা হয়েছে সব কিছু উপেক্ষা করে তো পশ্চিমবঙ্গে মমতারই ম্যাজিক হয়েছে। তাহলে কি করে হলো? জনতা মমতার সাথে আছে, জনতা মমতার সাথে আছে। সন্দেশখালি একটু আর দাঁড়াবে না। এ রেখাপাত্র প্রমাণ করে দিয়েছে যে সন্দেশখালি একটা ভুতুড়ে ব্যাপার ছিল। তাকে মমতা ব্যানার্জিকে, তার মানে যা যা করেছিল মমতা ব্যানার্জিকে দমন করবার জন্য, মমতা ব্যানার্জির নেতাদেরকে দমন পীড়ন করার জন্য, এটা তো শাসক দলই করেছিল। কিন্তু শাসক আরে সোমা এত নির্বাচনের পরও পশ্চিমবঙ্গে তারা 18 সিট পাইছে, এবার 8 সিট মাইনাস 10-এ চলে আসে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কথাগুলো আমার সিনিয়র মান্নান ভাই অত্যন্ত বিজ্ঞ মানুষ যে কথাটা বলেছেন তার 100 ভাগও মোদী সমালোচনা করে নাই। মোদী ইন্ডিয়াতে যে শোষণ করছে সেই শোষণের ফল তো সে পেয়ে গেছে। সেখানে আজকে যদি নীতিশ আর বিয়ার সমর্থন না দিতে সে গভর্নমেন্টও করতে পারতো। ইন্ডিয়ার ইন্টারনাল ব্যাপার আমার বলা ঠিক হবে না। ঠিক আছে, বাদ দেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাদের মাননীয় প্রধানমন্ত্রী, এইটা আমার ফারুক ভাই বলতে পারে, আমার জন্য একটু মোর ডিফিকাল্ট হয় যেহেতু আমি একটা রানিং গভর্নমেন্টের বলবেন না, আপনাদের উপর ক্ষমতা। এবং এছাড়াও ভারতীয় গণতন্ত্রের যে চর্চা, আমাদের এখানে চর্চাটাকে বিঘ্নিত করার যে চর্চা বিএনপি করছে ওর সঙ্গে তুলনাই করা যায় না। আমি ওদিকে যাব না। আমি বলছি যে আপনারা যেটা বলেন আপনারা তো ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি হয়ে গেছে জনাব ফারুক। আপনারা কি বর্জন তো করতে পারেন না। একবার বর্জন করেন আবার ফিরে আসেন, তারপরে দেখেন এবার আসলেন 7 জন আপনাদের সাংসদ 4 বছর সংসদে থেকে বক্তৃতা করে সব কিছু করে হঠাৎ শেষে ডিরেল করার জন্য, ক্ষতি করার জন্য একটা ইভিল উদ্দেশ্যে তারা পদত্যাগ করলো। এইটা কি সঠিক গণতন্ত্রের চর্চা হলো? ভারতে কি এটা করে কোনোদিন তারা? নো। এই যে ভারত কেন, যে কোনো দেশে যান পৃথিবীর প্রায় 100টা দেশে নানা ধরনের গণতন্ত্র এই মুহূর্তে আছে। আপনাদের মতো এই অদ্ভুত অদ্ভুত চর্চা আর কেউ করে না। কিন্তু জনাব মান্নান আমি একটু ছোট প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে বিএনপি হচ্ছে গণতন্ত্রের ধারাকে অব্যাহত না রেখে ব্যাহত করছে। কি কারণ? সেটা হচ্ছে তারা ভোটে আসছে না। কিন্তু আপনারা বলছেন যে গণতন্ত্রকে নষ্ট করছে বিএনপি, কারণ তারা ভোটে আসছে না, গণতান্ত্রিক জায়গাগুলোকে তারা নষ্ট করছে। খুব ভালো কথা। কিন্তু আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে যে আঘাত আনছে, গণতন্ত্রকে যে নষ্ট করছে, এটা তো আবার সাবেক সেনাপ্রধান আজিজ যেটা করেছেন এটা তো আবার আমেরিকা দেখিয়ে দিল স্যাংশন দিয়ে। এবং বেনজির সাহেব যা করেছে গণতন্ত্রের ওয়েটাকে ধ্বংস করেছে, বিরাজনীতিকরণ করেছে, এটাও তো বিরোধী পক্ষ সবসময় বলছে। এটা পাবলিক সার্ভেন্ট। বিএনপির আমেরিকার যে স্যাংশন সেটাও কি পাবলিক ভাষ্য? নো, বিএনপির পাবলিক সার্ভেন্ট এরা, আমাদের পাবলিক সার্ভেন্ট। আমরা যারা রাজনীতি করি, মন্দ চর্চা বা ভালো চর্চা যাই করি না কেন, আমরা একটা নিবন্ধিত গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের দায়িত্ব আছে। এই যে 2 ব্যক্তি সম্বন্ধে বললেন তাদের ব্যক্তিগত ব্যর্থতা আমরা আমাদের আইন কানুনের আওতায় মোকাবিলা করব। পাবলিক সার্ভেন্টস কন্ডাক্ট রুল আছে, দুদক আছে, ইত্যাদি ইত্যাদি। আর আরেকজন যে সেনাপ্রধান, সেইটা একটা বাইরের একটা রাষ্ট্র, তার নিজস্ব রাজনৈতিক প্রয়োজনে নানাভাবে করছে। এইটা আমরা ডিপ্লোম্যাটিক্যালি নিশ্চয়ই আমাদের সরকার মোকাবিলা করছে। সেখানে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বলার অধিকার নেই যে অমুক এই অন্যায় করেছে এটা সেটা। কিন্তু সাধারণ মানুষের মনে মান্নান সাহেব এখন একটা ছোট্ট প্রশ্ন উঠেছে, সরকার যদি মনে করতো যে আমার দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার অর্থেই জিরো টলারেন্স আছে এবং যে কোনো দুর্নীতিবাজকে আমি দেশ ছেড়ে যেতে দেব না কিংবা দুর্নীতির বিচার তার হতেই হবে, তাহলে বেনজির সাহেব তো নিশ্চয়ই কখনো দেশ ছেড়ে চলে যেতে পারতেন না। এটা নিয়েই তো সাধারণ মানুষের মনে আবার প্রশ্ন উঠেছে, কি করে তিনি গেলেন এবং কি করে তিনি এত সম্পদ বানালেন, কোন সরকারের সময় করলেন, কোন সরকার আছে, কোন সরকার এখন অস্বীকার করছে যে ব্যক্তির দায় আমি নিব না? আরে অবসরে যাওয়ার পর তো তারা ব্যক্তি হয়ে গেল। আমি একজন নাগরিক হিসাবে ব্যতীত সেইটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আমিও তো বলি যে সে কিভাবে এই এয়ারপোর্ট দিয়ে পরিবার নিয়ে পালিয়ে যায়। আমার মনে প্রশ্ন আছে, জনগণের মধ্যে প্রশ্ন আছে। তার বাইরে গিয়ে আমি আরেকটি প্রশ্ন করছি, সরকার থাকলেও এই লোক যে দীর্ঘদিন উচ্চ পদে থেকে এত সব কর্মকাণ্ড করলো,
আমাদের রাষ্ট্রের বিভিন্ন সংস্থা এত সোচ্চার, ইনক্লুডিং গণমাধ্যম, আপনি মিস সোমা ইসলাম, আপনারা কেউ তো এই বিষয়ে সোচ্চার Yes. আগে গণমাধ্যমে তো কেউ- জানিয়েছে, গণমাধ্যমেই তো ফ্ল্যাশ করেছে এখন প্রথমে। জানিয়েছে No, 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 পতনের পরে, সোমা। পতনের সব পরে গণমাধ্যম জানিয়েছে। না, শোনেন। সব গণমাধ্যম না। সোমা, আমার একটা প্রশ্ন এখানে আছে। জি বলেন। সোমা ইসলাম, আপনি গণমাধ্যমের আগে বলেছি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সিনিয়র। আমি যখন রাজনীতি শুরু করেছি মান্নান ভাইদের পরে, মান্নান ভাইরা পলিটিক্স করে নাই হয়তোবা, কিন্তু আমি সোমা ইসলাম আপনাকে চিনি যেদিন আপনি সাংবাদিকতা শুরু করেন। ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে, আপনি যে কথাটা মান্নান ভাই বলেছে যে একটা দেশের সরকারে কোটি কোটি টাকা জনগণের মারার পরে কি করে ইমিগ্রেশন দিয়ে এই লোক পার হলো, আবার কি করে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী পদে আছেন, দুই, আর আপনি বলছেন আপনাদের মাধ্যমে যখন বেনজির র্যাবের মহাপরিচালক ছিলেন, যখন পুলিশ প্রধান ছিলেন, যখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের আওয়ামী লীগের দুর্নীতিবাজদের মাথার মণি ছিলেন, তখন তার বিরুদ্ধে এতটুকু শব্দ কেউ বলে নাই। আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি, আবুল খায়ের ভূঁইয়া, শহীদউদ্দিন চৌধুরী আনি, তিনজন মাননীয় সংসদ সদস্য যেদিন আমরা ওনার কাছে কোনো একটা বিষয়ে বিএনপির একটা চিঠি নিয়ে গিয়েছিলাম, বিশ্বাস করেন দাঁড়ানো তো দূরের কথা, বসে সালাম পর্যন্ত দেয় নাই। তাইলে তার কতটুকু ক্ষমতা তখন ছিল? সেই ক্ষমতাবান ব্যক্তি যখন দুদকের আন্ডারে পড়ে, দুর্নীতির দায়ে যখন সে আজকে অভিযুক্ত, তখন কি করে একজন মন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মধ্য দিয়ে চলে যায়, এই বিষয়টা কি বাংলাদেশের রাজনীতি যে আওয়ামীকরণ, আজকে এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশে বহু বেনজির আসবে। দেখেন, লু যখন আসলো মান্নান ভাই, তখন বলল আপনাদের সাধারণ সম্পাদক এত উল্লাস হওয়ার কিছু নাই, কিন্তু উনি যাওয়ার বেলায় বলে গিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা আছি, তার প্রমাণ যাওয়ার পরপরই আজিজের বিরুদ্ধে সেই স্যাংশন। সেখানে আমি জয়নুল আবদিন ফারুক, তাহলে জয়নুল আবদিন ফারুক, আপনার কাছে আমার প্রশ্ন, এদেশের গণতন্ত্রকে নষ্ট করেছে কারা? আজিজ সাহেবরা, বেনজির সাহেবরা, নাকি বিএনপি? কোনটা? এদেশের গণতন্ত্রকে ব্যাহত করেছে কারা? প্রাতিষ্ঠানিকভাবে বেনজির সাহেবরা, রাজনৈতিকভাবে বিএনপি, নাকি আজিজ সাহেবরা? সরাসরি উত্তর মান্নান ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, বাঁচা পর্যন্ত গণতন্ত্র সংবিধান সমুন্নত রাখা পর্যন্ত জীবন দশা আন্দোলন করে যাব। এই সিস্টেমটা, এই দুর্নীতি, এই এই ইমিগ্রেশন ক্রস করার পদ্ধতি শুরু করেছে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ শুরু না করতো, হ্যাঁ বিএনপির আমলে যদি দুই একটা থাকে দেখেন, আর এদের আমলে গত 16 বছরে কত দুর্নীতি, কত ইমিগ্রেশন পার হওয়া, আজিজের ভাই, বেনজিরের ভাই, কারা কারা গেল, এগুলা প্রমাণ আওয়ামী লীগের তৈরি করেছে, অন্য কোন দল তৈরি করে নাই। তাহলে এম এ মান্নান, আপনি প্রশ্নের জবাবে কি বলবেন? আপনি নিজেই হতভম্ব হয়ে গেছেন, কি করে ইমিগ্রেশন ক্রস করে গেল, অন্য দেশে চলে গেল বেনজির সাহেব। যেখানে উত্তর আপনারা দিবেন সেখানে আপনারাই প্রশ্ন করছেন যে আমরাই হতভম্ব হয়েছি, কি করে গেল? জবাব তো আপনার কাছেই আমরা চাইবো। এই যে উনি বলল তিনজন সাংসদ বুঝেছিলেন, তারা কাগজ বা কিছুটা নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে, এবং তিনি কষ্ট করে বললেন যে আমাদের সম্মান দেখায়নি, বসতে পেরে নেই। আপনার আমার উভয়ের কলঙ্ক, আপনার অপমান আমার অপমান, আমরা উভয় করি। তাহলে এই সুযোগটা আপনারা কেন দিচ্ছেন? আপনার আমাদের উভয়ের দায়িত্ব হবে আমাদের প্ল্যাটফর্মকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এবং ইউ ক্যান ডু ইট নট বাই বিং ইরেসপন্সিবল। বাঘাটিয়া এসে যুগ করে আমাদের শক্তি বাড়ান, আপনার শক্তি বৃদ্ধি, সেটা না করে আপনারা দূরে দূরে থেকে খালি এলিগেশন অফ এলিগেশন, এইসব লোকেরা আরো সুযোগ পাবে। এইটাই বারবার বলতে চাচ্ছি। না মান্নান ভাই, আপনি অনেক দিন সরকারি চাকরি করেছেন, আল্লাহ পাক আপনাকে, আপনি প্রথম চাকরি থেকে রিটায়ার হওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনাকে কর্মকর্তা হিসেবে সরকারি গাড়ি, সরকারি বাড়ি, বেতন ভাতা দিয়ে আল্লাহ রিটায়ার হওয়ার পর আবার মন্ত্রী, আবার এমপি, 3 বার হওয়া, সিলেটের প্রত্যেকটা অঞ্চলে মান্নান ভাই আমি গিয়েছি। আপনাকে আমি সম্মান জানাই, শুধু বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে আমরা না,
যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সমাজ জন্ম হয় নাই, খালি পায়ে হাফ প্যান্ট পরে যে যুদ্ধটা করেছিলেন আপনার মনে পড়ে, 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আর একটা টক শোতে সময় ইসলামের সামনে আপনি বলেছিলেন, যখন আপনি সরকারি কর্মকর্তা ছিলেন তখন বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান বলার কারণে আপনাকে আমরা প্রমোশন দিই নাই। সেটাও অন্যায় ছিল। আজকে হাজার হাজার অন্যায় যারা করছে, বিএনপির সমর্থিত হাজার হাজার সরকারি কর্মকর্তা, পুলিশ থেকে শুরু করে, তারা কি প্রমোশন পেয়েছে? তাহলে আজকে যে জিনিসটা আমি চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে হিন্দুস্তান ভারত বড় কথা না, বড় কথা আপনারাই পারেন। আমার শেষ কথা একটাই, যে বাংলাদেশের রাজনীতির যে বর্তমান সমস্যা, এই সমস্যা সৃষ্টি করেছে আওয়ামী লীগ। সেই সমস্যার সমাধান আওয়ামী লীগ যদি করতে পারে, তাহলে আপনারা আবার পেছনে রাজনীতিতে জনগণের কাছে যেতে পারবেন। যদি আপনারাই সমাধান না করে রাজপথে রক্ত ছড়িয়ে তারেক রহমানের নির্দেশে আবার যদি এই দেশে গণ আন্দোলন হয়, তখন কি হবে? এটা তখন মান্নান ভাই যদি জীবিত থাকি, আপনার সাথে আমার দেখা হবে। মান্নান সাহেব, জয়নাল আবদিন ফারুক কিন্তু মাঝখানে একটা কথা বলেছিলেন, আপনাদের সবচেয়ে বড় ভয় তারেক রহমান। কেন পান? তারেক রহমান কেন তো দেশেই থাকেন না? আই ডোন্ট নো। এটা আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য পার্সন যার কথা বললেন, আমার কোনো নলেজ নেই ওনার সম্বন্ধে। আমি আমার দেশের জেনারেল জিয়া এবং ওনাদের দলের বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল, জয়নাল আবদিন ফারুক, অনেককে আমি কিছু ধারণা আছে। আর যার কথা বললেন, একটা একটা ঘোলাটে দুয়াশার ব্যক্তিত্ব। আমার নিজে বলছি উইথ ডিউ রেসপেক্ট, আমি খুব একটা জানি না। যাকে ভালো করে জানি না, দেখি না, তার সম্বন্ধে ভয় ভীতিরও কোনো কারণ আমার নেই। না, I can আপনাকে say- ব্যক্তিগতভাবে বলছে না যে ভয় ভীতি, কারণ আপনাদের আওয়ামী লীগ ব্যক্তিটাকে ভয় পায়, না সেটাই মনে তিনি হয়। বলেছেন, আওয়ামী লীগের যে জবাব তার নেতৃত্বকে ভয় পায়। আওয়ামী লীগ জবাব আওয়ামী লীগ দেবে। আমাদের ওবায়দুল কাদের সাহেব দিবেন, আরও যারা মন্ত্রী আছেন বা মুখপাত্র আছেন। আমি এখানে একটা একাডেমিক ডিসকাশন করছি। একজন ফ্রিডম ফাইটার, সিনিয়র রাজনীতিবিদ জয়নাল আবদিন ফারুক, তাকে আমার সম্মান। এই যে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার দীর্ঘ ইতিহাস আছে এই দেশে, সেটাকে রেসপেক্ট করে বলছি। আমার বারবার কেমন যেন মনে হয় যে ওনারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কোনো অদৃশ্য অদৃশ্য কোনো ধারণা বা শক্তির ইয়েতে, ইশারায়। কেন জানি না, আমার কষ্ট হয়। তাদের কি লাভ হচ্ছে জানি না, ওই ব্যক্তির বা ওই অদৃশ্য শক্তি কি লাভ হচ্ছে জানি না, বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে। কিন্তু আপনারা আরো বলছেন বিএনপি একটা অদৃশ্য শক্তি কিংবা ইশারায় চলছে, তাই না? কিন্তু সাভারে শোভাযাত্রা হয়েছে। এতে অংশ নেন 1.5